ওকে, তাহলে আজকে আমরা আমাদের জেরো থার্ড ক্লাস স্টার্ট করব। তো এই ক্লাসে আমরা বেসিক্যালি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব: পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল, স্পেন্ড মানি নিয়ে, ইম্পোর্ট ইনভয়েস, ফিক্সড অ্যাসেট কিভাবে রেজিস্টার করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে করতে হয়, কিভাবে আর ডিসপোজাল করতে হয় সে সম্পর্কিত জিনিস নিয়ে আলোচনা করব। তারপরে প্রিপেমেন্ট, ওভার পেমেন্ট, ট্রান্সফার মানি এবং কনভার্সন ব্যালেন্স নিয়ে। ওকে, তো প্রথমেই আমি চলে যাব পারচেজ অর্ডার বিল। মানে সোজা কথা, আমাদের আজকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের পার্টটা দেখব। তো আমরা চলে যাব জেরো ড্যাশবোর্ড থেকে পারচেজ অপশনে, সেখান থেকে চলে যাব হচ্ছে পারচেজ ওভারভিউ। পারচেজ ওভারভিউতে এখানে তারা ভিডিও দিয়ে রাখছে। প্লাস নিউর আন্ডারে বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে: বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট, পারচেজ অর্ডার, যেটা আমরা কুইক বুকস এর মতো পড়ছিলাম। আমরা যদি কোনো কিছু কিনতে চাই তখন মানে আর কি, যদি হ্যাঁ, বিক্রেতাকে যদি আমি একটা ফর্দ পাঠাই, সেটা হইতেছে পারচেজ অর্ডার, সেটা হচ্ছে নন পোস্টিং অ্যাকাউন্টিং আইটেম। সেখান থেকে আমার বিলে কনভার্ট করতে হয়। বিল কনভার্ট করলে সেটা কি হয়, আমার পূর্ণাঙ্গ ভাবে আমার অ্যাকাউন্টিং এ হিট করে। তো বিল থেকে আমরা কি পেমেন্ট পরিশোধ করি। এরপরে রিপিটিং বিল, যেটা আমরা কুইক বুকসে করে আসলাম রিকারিং বিল নামে। আর এখানে ক্রেডিট নোট, যদি কোনো কারণে বাকিতে কিনে থাকি সেটা যদি ফেরত দিই, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ক্রেডিট নোট নামে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বাকির হিসাব। তো যদি নগদ টাকা দিয়ে তাহলে আমরা ক্রয় করি, তাহলে আমরা ব্যবহার করবো প্লাস নিউর আন্ডারে স্পেন্ড মানি। ঠিক আছে, তো আসেন, আপনাদের যে ফাইল যে আগের মতো, এই যে সাপ্লাই বিল এন্ড স্পেন্ড মানি, সবগুলো ফাইল আগে যেভাবে করে আসছেন বিগত টাইমে, এই যে প্রত্যেকটা জিনিস ঠিক সেম ভাবে আপনারা কি কাজগুলা করার চেষ্টা করবেন। এই যে, ঠিক আছে, অল্প কয়টা ফাইল। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখার চেষ্টা করব। প্লাস নিউর আন্ডারে চলে যাওয়া একটা পারচেজ অর্ডার করতে। ধরেন একজন কন্টাক্টের নাম নিলাম জেমস উইলসন। তার ডেটটা দিব মার্চ 2024-এর 1 তারিখ। ওকে, তারপরে হচ্ছে থিম মাই টেমপ্লেট। এবার আসেন আইটেম, কোনটা কিনবো? 1000। এই প্রোডাক্টটা কিনবো আমি, এই প্রোডাক্টটা নিব হচ্ছে 10টা প্রোডাক্ট নিব। ইউনিট প্রাইস 126 টাকা করে। আর এটার উপর ডিসকাউন্ট থাকলে, এখানে ডিসকাউন্ট কিন্তু আবার টাকায় দেওয়া যায় না, এখানে ডিসকাউন্ট হচ্ছে পার্সেন্টেজে, তারা বলে দিয়ে রাখছে। তো পার্সেন্টেজ দিতে হবে। আর ট্যাক্সের আপাতত পক্ষে ধরলাম নো ভ্যাট। এরপর আরেকটা প্রোডাক্ট নিব, ডুয়েল কম্পিউটার। এটা নিব হচ্ছে 4টা, নো ভ্যাট। ঠিক আছে, তাহলে 40,000 টোটাল। আমার পারচেজ অর্ডার হচ্ছে 41,260। আপনি চাইলে এখানে কোনো ডেলিভারি ইনস্ট্রাকশন লিখতে পারেন, কোন অ্যাটেনশন, কোন টেলিফোন নাম্বার, এই জিনিসগুলা লিখে রাখতে পারেন। তো আমরা এটাকে আপাতত পক্ষে সেভ করতেছি প্রত্যেকটা প্যানেল দেখানোর জন্য। যদি আমি সেভ করি, দেখেন আমার এখানে যদি আবার পারচেজ ওভারভিউতে চলে আসি, সেখান থেকে আমার পারচেজ অর্ডারে আমি যদি চলে যাই সি অল, সি অল, ঠিক আছে, এই যে আমার পারচেজ অর্ডার, এটা তারা দেখাচ্ছে। এখন এটা অল সেকশনে থাকবে, তারপর ড্রাফট অপশনে থাকবে। ড্রাফট অপশন থেকে দেখে যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে আমি সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। তো সেটা চলে যাবে হচ্ছে অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে চলে যাবে। অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভাল থেকে সেটাকে যদি আমি অ্যাপ্রুভালে দিয়ে দিই, তো এটা হয়ে যাবে কি অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ। তাহলে পারচেজ অর্ডার কি অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? বিল করতে হবে, তাই না? তো আংশিক বিল করার কোনো সুযোগ নাই। আমি যদি এখান থেকে সিলেক্ট করে যদি বিল্ড অপশনে চলে যাই, তাহলে এটা করার সাথে সাথে কি হবে জানেন, আমাকে সরাসরি সে বিল করে দিবে। আমার কাস্টমাইজ করার কোনো সুযোগ থাকবে না। দেখি আমি এটাকে ওপেন করে দেখি। ওপেন করে দেখেন মার্ক অ্যাজ বিল, পারচেজ অর্ডারটা ওপেন করলে মার্ক অ্যাজ বিল। এই যে এখানে দেওয়া আছে অপশনটা কপি পারচেজ অর্ডার টু ড্রাফট বিল, এটা ড্রাফট বিল আকারে সৃষ্টি হবে। তখন কি আপনি চেঞ্জ করতে পারবেন। এটা ছিল হচ্ছে মার্চ মাস 2024, ধরলাম হচ্ছে 10 তারিখে। এখন এটা 10টা কিনবেন না, এটা কিনবেন হচ্ছে 8টা, আর এটা কিনবেন হচ্ছে 3টা। ঠিক আছে, আপনি আপনার মতো করে প্রাইসটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা আপনার রেট বলেন বা ট্যাক্স রেট বলেন, এই সবগুলো কাস্টমাইজ করা যাবে। আমি এটাকে এখন কি করব, সেভ করে দেব। ওকে, তাহলে এখন আমার জন্য কি বিলের সেন্টার তারা ওপেন করে ফেলছে। কোথায় পাবো দেখেন,
আমি পারচেজ ওভারভিউ অপশনে আসলে বিলের মধ্যে যদি চলে যাই সি অলে, তাহলে বিল অপশনটা আমরা পেয়ে যাব। এই যে দেখেন এখন অল সেন্টারে সবগুলাই আছে ড্রাফট আকারে। এখন এটাকে দেখে সবগুলাকে যদি ঠিকঠাক থাকে বিল, আপনার এটাকে সিলেক্ট করে সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য দিবেন। তো সাবমিট ফর অ্যাপ্রুভালে চলে যাবে। আচ্ছা, এই যে এখানে কিছু জিনিস অ্যাপ্রুভাল নিবে না। রিজন হচ্ছে আমরা ডিউ ডেট দিই নাই। জেরোতে ডিউ ডেট দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি। এই যে ডিউ ডেট এপ্রিল 2024-এ 9 তারিখ দিয়ে আমি এটাকে এখন অ্যাপ্রুভালে চলে যাই। ওকে, এখন আমার কোথায় দেখাবে একটু যদি আমি দেখি। এখন দেখানোর কথা হইতেছে অ্যাওয়ার্ডিং পেমেন্টে মনে হয়, তাই না? এই যে অ্যাওয়ার্ডিং পেমেন্টে, কারণ আমার কি অ্যাপ্রুভাল দিয়ে চলে আসছে। এখন পেমেন্টের পালা। তো এটাকে আমি ওপেন করব বিলটাকে। বিলটাকে ওপেন করার পরে দেখেন সুন্দর করে তারা এখানে কুইক বুকস এর মতো না, তাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই যে দেখেন নিচে তারা একটা অপশন দিয়ে রাখছে মেক এ পেমেন্ট। ঠিক আছে, এখানে কি অ্যামাউন্ট পেইড তারা বলে দিছে, তারপরে কি কত ডেট পেইড সেটাও বলে দিছে, কবে, আর পেইড ফ্রম কোথা থেকে পে করা হবে, তারপর রেফারেন্স নাম্বার দিয়ে অ্যাড পেমেন্টের অপশন। ঠিক আছে, তো আমরা অ্যামাউন্টটাকে পেইড করব মার্চ 2024-এর 14 তারিখ। কোথা থেকে পে করব? মেট্রো ব্যাংক থেকে পে করব। তো আমি অ্যাড পেমেন্টে চলে গেলাম। ওকে, তো এখন সেই অপশনটা চলে যাবে কোথায়? পেইড অপশনে। এখন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট করে নিবেন অ্যাসাইনমেন্টে সাবমিটের জন্য। এই যে অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এই যে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমরা তাহলে একটা কি দেখলাম, পারচেজ অর্ডার দেখলাম, পারচেজ অর্ডার থেকে বিল করা দেখলাম, সেখান থেকে পেমেন্ট রিসিভ করা দেখলাম। এখন আসেন আমরা একটা নর্মালি বিল করতে যাই। বিল, আমরা বিল করতে যাব। বিলের যে কোনো একজন সারা স্মিথ, এটা ডেট আমি নিব হচ্ছে মে মাস 2024-এর 18 তারিখ। ডিউ ডেট জুন মাস 2024-এর 17 তারিখ, তাহলে 1 মাস। আচ্ছা, এখানে কিনবো হচ্ছে আমি লেনোভো থিংকপ্যাড কিনবো, তারপরে হচ্ছে ওয়্যারলেস মাউস, এই দুইটা কিনবো। একটা হচ্ছে 10টা নিব, আর এটা নিব হচ্ছে 25টা। ওকে, এটার উপর ট্যাক্স 20%, এটার উপর 20% নিলাম। ঠিক আছে, তো 20% ট্যাক্সের তারা হিসাব করছে, হিসাব করে আমাকে তারা এটা বলতেছে। এখন আমি এটা কি করব? অ্যাপ্রুভালের জন্য দিয়ে দেব। রাইট, এখন আমরা ক্রেডিট নোটের ব্যাপারটা বুঝবো। ক্রেডিট নোটের ব্যাপারটা বোঝার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিই একটু। 18 তারিখে সারা স্মিথের কাছে আমি এই প্রোডাক্টটা কিনছি, তার ভ্যালু ছিল 3132, তাই না? এখন কোনো কারণে 20 তারিখে গিয়ে দুইটা প্রোডাক্ট আমি ফেরত দিছি। দুইটা থেকে দুইটা প্রোডাক্ট আমি কি করছি? তাকে ফেরত দিছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ক্রেডিট নোট করতে হবে। এখন ক্রেডিট নোট করার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। ধরেন এটা কি এই বিলের এগেইনস্টেই যদি আপনার ক্রেডিট নোট হয়, তাহলে বিলটাকে ওপেন করে বিল অপশনের পাশে এখান থেকে অ্যাড ক্রেডিট নোট, এই একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি একেবারে পারচেজ ওভারভিউ প্যানেলে চলে যাই, প্লাস নিউর আন্ডারে ড্রপ ডাউন মেনু থেকেও ক্রেডিট নোট করা যায়। দুই জায়গা থেকে ক্রেডিট নোট করা যায়। ঠিক আছে, তো ক্রেডিট নোটে চলে গেলাম। যদি বিলের এগেনিস্টে না হয়, অন্য কোনো বিলের এগেনিস্টে, তাহলে কিন্তু পারচেজ ওভারভিউতে এসে আপনাকে করতে হবে, এটা খেয়াল রাখবেন। সারা স্মিথ, সারা স্মিথ বিলটাকে বাম পাশে ওপেন রাখবো। মে মাস 29 তারিখ, কত কত ছিল? 1003, 1014, 1014, দুইটা প্রোডাক্ট ফেরত দেওয়া হবে। কত পার্সেন্ট ছিল? 20%, তাই না? ওকে, তাহলে এত টাকা কি ক্রেডিট নোট হচ্ছে না? ওকে, তা আমি এটাকে নর্মালি যদি সেভ করি, দেখেন কোথায় কোথায় যায়, আপনি তাহলে জিনিসটা বুঝতে পারবেন।
আমি এটাকে সেভ করে দিলাম। সি হলে চলে যায় বিল অপশনে। আচ্ছা, তো এটা আমার কি ড্রাফট আকারে আসবে, এই যে তাই না? ক্রেডিট নোটটা ড্রাফট আকারে আসবে, এটাকে ওই সাবমিট ফর অ্যাপ্রুভাল এগুলা দিয়ে দিয়ে আমি কোথায় চলে যাব, সামনের দিকে মুভ করে যাব। হ্যাঁ, ওকে, অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, দিয়ে সেটা কি অ্যাওয়ার্ডিং পেমেন্টে চলে যাবে। এই যে অ্যাওয়ার্ডিং পেমেন্ট, এখন কিভাবে এটার অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাইটা দেখেন। আমি ইনভয়েসটা ওপেন, সরি বিলটা আমি ওপেন করব। বিলটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এইখানে বিলের নিচে একটা কথা তারা লিখে রাখছে, সারা স্মিথ হ্যাজ 259.20 আউটস্ট্যান্ডিং ক্রেডিট। এখন আপনাকে যদি ক্রেডিট করতে হয় তাহলে এই যে এখান থেকে মানে হাইপার লিঙ্ক যেটা আছে সেখানে ক্লিক করে আপনারা করে নেবেন। তো ক্রেডিট দিস বিল ক্লিক করেন অপশনটাতে। ওকে, এই যে তার ক্রেডিট কত আছে, 259.20। এখন আমি চাচ্ছি সম্পূর্ণটা হবে না, 59.20টা অ্যাপ্লাই হবে, আর যে 200 আছে সেটাকে পরবর্তীতে তার সাথে যে কোনো ট্রানজেকশনে আমি সেটাকে অ্যাপ্লাই করবো। এই যে অ্যালোকেট ক্রেডিট, দেখেন অ্যালোকেট ক্রেডিট, তাহলে কই দেখায়, এই যে দেখেন এখান থেকে আপনাকে তারা টোটাল অ্যামাউন্ট কত, 3,132। দেখেন লেস ক্রেডিট নোট 59.20, তাহলে অ্যামাউন্ট আপনাকে পরিশোধ করতে হবে কত, 3,072.80। এইখানেও কিন্তু তারা বলে রাখছে 200 কি আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, তাই না? আবার করতে চাইলে আপনি এখান থেকে আপনি করতে পারবেন। তো আসেন আমরা এটা হয়ে যায়, পরবর্তীতে আমি অ্যাপ্লাই করব। জুন 2024-এর 1 তারিখে পেমেন্ট হয়েছে, পেমেন্ট করব আরবিএস ব্যাংক থেকে। রেফারেন্স নাম্বার চাইলে আপনার ওই ইনভয়েস নাম্বারগুলো বা সরি বিল নাম্বারগুলো দিয়ে দিতে পারেন, থাকলে ভালো। এই যে দেখেন এখন অ্যাওয়ার্ডিং পেমেন্টে কত, 200 মাইনাস দেখাচ্ছে। এটা 200 কিসের টাকা, ক্রেডিট নোটের টাকা, তাই না? আর পেইডের টাকাতে গিয়ে বাকি যে অংশটা পেইড করা হলো সেটা আপনারা পেইড অংশে গিয়ে দেখতে পাবেন সেখান থেকে। ওকে, এই যে পেইড করা হলো, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট। হ্যাঁ, এখন ক্রেডিট নোট থাকলে পরবর্তীতে সেটা আমরা সেটেল করব। এরপর আসেন রিপিটিং বিল। রিপিটিং বিলটা ওয়ান কাইন্ড অফ আপনার রিপিটিং ইনভয়েস, যেরকম ভাবে আমরা করে আসছি ঠিক ওই রকম ভাবে। এখন প্রথমে বলা হয়েছে রিপিট দিস ট্রানজেকশন, কয়বার রিপিট হবে? আমি এখানে বলছি একবার রিপিট হবে। এখন রিপিট হওয়ার জন্য শর্ত দুইটা হয়, একটা হইতেছে উইকলি, একটা কি মান্থ, তাই না? তো ওকে, এখন আপনি দিলাম মান্থে, দিলাম বিল ডেট, ফিউচার একটা ডেট থেকে স্টার্ট করে নভেম্বর 2025 থেকে স্টার্ট হবে। ওকে, 1 তারিখ, ডিউ 30, মানে 30 দিন মেয়াদের ডিউ হবে, যেদিন থেকে শুরু হবে। এন্ড ডেট আপনি চাইলে বলে দিতে পারেন, আর এটা ড্রাফট আকারে সেভ করবেন, কারণ অ্যাপ্রুভাল এখন দিলে সেভ হবে না সেটা। সোফিয়া হোয়াইট, দুইটা প্রোডাক্ট নিব, তার জন্য আমি রিপিটিং ইনভয়েস করে ফেলি। এটা দুইটা নিব, আর এটা নিব হচ্ছে 8টা। এখান থেকে ট্যাক্স দিতে হবে হচ্ছে এক্সান্টেড, আপনার ফাইল অনুযায়ী করে নেবেন। ওকে, দিয়ে আমি সেভ করে দেব, তাহলে ওই প্রতি মাসে ওটা একটা করে কি হবে, সৃষ্টি হবে, আপনি একটা করে কি করবেন, দেখে অ্যাপ্রুভাল দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে এটা কাজ। রিপিটিং এর মধ্যে গেলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। ঠিক আছে, ওকে, তাহলে এটা হলো আমার পারচেজ ওভারভিউ প্যানেলের কাজ। এরপর আসেন, যদি আমরা কি ক্যাশ টাকা দিয়ে কোনো কিছু পারচেজ করতে যাই
সেক্ষেত্রে প্লাস নিউর আন্ডারে আমরা চলে যাব হচ্ছে স্পেন্ড মানি দিয়ে। তো স্পেন্ড মানি ব্যবহার করে আমরা কাজ করব। ধরেন আমার মেট্রো ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তো আমি এটার জন্য নিব হচ্ছে কার কাছ থেকে নিব, জর্জ লুইসের কাছ থেকে প্রোডাক্টটা নিব। লেনোভো থিংকপ্যাড এটা নিব হচ্ছে 18টা, সরি 11টা নিই। আর এটার ইউনিট প্রাইস ঠিক আছে অ্যাকাউন্ট, আর ট্যাক্স রেট হবে হচ্ছে এক্সাম্পটেড বা নো ভ্যাট। ওকে, তাহলে 2046। এখন আপনি এই যে ক্যাশ টাকা চলে গেল আপনার ব্যাংক থেকে, এখন আপনি এটা দেখতে পাবেন কোথায়? ব্যাংকে। এই যে দেখেন, এই জন্যই ওরা আপনার ক্যাশ টাকা দিয়ে স্পেন্ড মানি করার সাথে সাথে আপনার ব্যাংকে নিয়ে চলে আসে। এই যে দেখেন 2046 আপনার স্পেন্ড হয়ে গেছে। মানে আমরা যেরকম কুইক বুকসে আলাদা করে প্যানেল দেখে আসছিলাম যে কাস্টমার রিলেটেড কাজগুলোর ইম্প্যাক্ট করে হচ্ছে সেলস সেন্টারে, আর পারচেজ রিলেটেড কাজগুলোর ইম্প্যাক্ট করে হচ্ছে এক্সপেন্স সেন্টারে, কিন্তু এখানে সেটা না। ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই কথা, আরেকবার ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ, পেমেন্ট করছি, আমার কাছ থেকে ক্যাশ টাকা চলে গেছে। স্টোরের সাথে টাইমিং এর কথা বলতেছেন? এটা আপনি দেখতে পাবেন ইনভেন্টরি ভ্যালুয়েশনে গেলে দেখতে পাবেন। আপনি রিপোর্ট সেকশনে গিয়ে ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্ট ডাউনলোড করেন, দেখবেন যে এট দ্য সেম টাইম আপনার সবগুলা অটোমেটিক আপডেট হচ্ছে। ওকে, তারপরে আমরা চলে যাব ইম্পোর্ট ইনভয়েস এর ক্ষেত্রে। ইম্পোর্ট ইনভয়েসের জন্য আমি একটা ফাইল দিয়ে রাখছি। ওকে, এখানে একটা কাজ দেব আপনাদের, ইম্পোর্ট ইনভয়েস এন্ড বিল। আপনারা বিলের জন্য একটা ফাইল রেডি করবেন, সে ফাইলটাকে ইম্পোর্ট করবেন। কিভাবে করতে, একইভাবে আমি ইনভয়েসটা দেখায় দিচ্ছি। তো ইনভয়েসের জন্য চলে যাব আমরা সেলস প্যানেলে, সেলস ওভারভিউতে চলে যাব, সেখান থেকে ইনভয়েসের এখানে সি অলে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন ইম্পোর্ট, এই যে প্যানেল একটা অপশন আছে ইম্পোর্ট, আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আপনাকে কয়েকটা স্টেপ তারা বলে দিচ্ছে। স্টেপগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, ইম্পোর্ট ইউর ইনভয়েসে প্রথম স্টেপে বলছে ডাউনলোড আওয়ার ইনভয়েস টেমপ্লেট ফাইল। প্রথমে তাদের টেমপ্লেট ফাইলটাকে ডাউনলোড করতে বলছে, ওকে ফাইন, আমি ডাউনলোড করে নিলাম। তারপরে বলছে কপি ইওর ইনভয়েসেস ইনটু দ্য টেমপ্লেট, মানে আপনার ইনভয়েস গুলো এই টেমপ্লেটে নিয়ে আসবেন। ইম্পর্টেন্ট নোট তারা দিছে, ডু নট চেঞ্জ দ্য কলাম হেডিং প্রোভাইডেড ইন দ্য জিরো টেমপ্লেট, মানে জিরো টেমপ্লেটের হেডিংটা চেঞ্জ করা যাবে না বা বারণ করছে আপনাকে। দিস নিড টু বি আনচেঞ্জ ফর দ্য ইম্পোর্ট ওয়ার্ক টু দ্য নেক্সট স্টেপ। ওকে, ডেট তারা বলছে ইংলিশ ইউনাইটেড কিংডমের মতো করে দেওয়ার জন্য। এই দেখেন প্রথমে কি ডেট, মান্থ, ইয়ার, অথবা 25শে ডিসেম্বর 2025, দুইটা যে কোনোটা ফরম্যাট। তারপরে বলছে ইম্পোর্ট টেমপ্লেট ফাইল, এই যে ইম্পোর্ট করার জন্য বলছে আপনাকে। হ্যাঁ, তো আসেন আমরা প্রথম তিনটা কাজ সুন্দরভাবে করে ফেলি। মাইক্রোসফটের মনে হয় লোগো গুলো চেঞ্জ হয়েছে। আমি হঠাৎ করে খেয়াল করলাম আজকে, মানে আর কি মাইক্রোসফটের যে লোগো গুলো আছে সেই লোগো গুলাকে আর কি চেঞ্জ করে ফেলছে। এই দেখেন, আমি যদি এক্সেল এ ফাইল দেখাই, এই যে দেখেন, এই যে এক্সেল এ ফাইল গুলো দেখতে এখন একটু অন্যরকম দেখা যায় না? হ্যাঁ, হইতে পারে। আমি মানে হঠাৎ করে আজকে দেখলাম এই যে এরকম সিএসডি আগে এরকম ছিল না। ওকে, এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে কন্টাক্ট নেম, যেটা আমরা ইনভয়েসের সময় দেখে আসছিলাম। এখন আপনাদের ফাইল যেটা আমি দিব, এই যে ফাইল, এখানে আমি আপনাদেরকে একটা সিএসভি দিয়ে রাখছি, নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। Okay. এখন ওই যে কথা আগের মতোই, কুইক বুকসের সময় যেভাবে বলছিলাম, ইনভয়েসের লাইন যদি 3টা হয়, 3বারই আপনাকে ম্যান্ডেটরি ফিল্ড লিখতে হবে। ইনভয়েসের লাইন যদি 4টা হয়, 4বারই আপনাকে ম্যান্ডেটরি লাইনগুলা দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর অবশ্যই ট্যাক্স যেটা আপনি দিবেন, ট্যাক্সের কোড নাম্বার বা ট্যাক্সের টাইপ যাতে অবশ্যই আপনার জেরোতে থাকে, প্রোডাক্ট গুলো যাতে আপনার জেরোতে থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আমি এটাকে সেভ করে দিলাম। এবার আমরা চলে যাব ইম্পোর্টের জন্য।
ব্রাউজ অপশনে চলে যাব, যাওয়ার পর আমার ফাইলটাকে খুঁজে বের করব, ওপেন দিলাম। এরপরে বলছে উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট ডিটেলস। যদি আপনার কোনো কন্ট্যাক্ট অ্যাড করা না থাকে তাহলে তারা কি করবে, অটোমেটিক্যালি আপডেট করে নেবে। ইয়েস, আপডেট কন্ট্যাক্ট উইথ ইম্পোর্টেড অ্যাড্রেস ডিটেল। আচ্ছা, ইজ দিস ইউনিট ট্যাক্স ফিল্ড ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ মেথড? কোন মেথডে? অবশ্যই ট্যাক্স এক্সক্লুসিভ দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করে ফেলব। কমপ্লিট ইম্পোর্ট। দেখেন প্রত্যেকটা কি পাঁচটা পাঁচটা ইনভয়েস ছিল না? যদি আমি একটু ফাইলটা আপনাদেরকে ওপেন করে দেখাই, 23, 24, 25, 26, 27, তাই না? ওকে, 23, 24, 25, 26, 27 আপনি চাইলে ওপেন করেও প্রত্যেকটা দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো সবগুলো কি ড্রাফট আকারে আপলোড হবে, দেন সেগুলাকে আপনি দেখে দেখে এডিট করে ফেলবেন, কেমন? আর আমি তো ইনভয়েস দেখে ফেললাম, আপনারা বিল করবেন, ঠিক আছে? ঠিক একইভাবে বিল ইম্পোর্ট করবেন নিজেরা, আপনাদের অ্যাকাউন্টে যে রকম সিচুয়েশন আছে সেই অনুযায়ী। এই যে বিল অপশনে যদি চলে যান, সি অলে, বিলের ক্ষেত্রেও এখানে আপনারা বিলে আসলে যে নিউ বিলের পাশে এখান থেকে এই যে ইম্পোর্ট ফ্রম সিএসবি অপশনে গেলে আপনারা কি আপলোড বিল করতে পারবেন, ঠিক আছে? আপনারা বিলগুলা আপলোড করবেন, নিজেদের মতো করে ফাইল রেডি করে বিলগুলোকে আপলোড করার চেষ্টা করবেন। এরপরে আসেন আমরা একবারে বেশ কয়েকটা করব, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এই যে তিনটা একসাথে আমরা শিখবো কিভাবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার করতে হয়, ডেপ্রিসিয়েশন করতে হয়, তার সেলিং এবং ডিসপোজাল কিভাবে করতে হয় সেটা আমরা একবারে দেখার চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখবো কনভার্সন ব্যালেন্স। ওকে, রাইট। ওকে, আমরা চলে যাব এখানে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন আপনাদের ফোল্ডারে যেটা দেওয়া হবে। দেখেন ফিক্সড অ্যাসেটের লিস্ট, আমি তিনটা ফিক্সড অ্যাসেটের লিস্ট দিছি। একটা হচ্ছে 2021 সালে কেনা, একটা 15 সালে, একটা 2020 সালে, ঠিক আছে? তিনটা সময়ের অ্যাসেট, তাদের কস্টিং, তাদের অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন, তাদের বুক ভ্যালু, তাদের ইফেক্টিভ লাইফ, সেলভেজ ভ্যালু, ডিসপোজাল ডেট এবং ডিসপোজাল ভ্যালু। ঠিক একইভাবে আমি সবগুলো করব, আপনারা দেখবেন। এখন কুইক বুকসের ক্ষেত্রে যেরকম প্যাটার্নটা ছিল, জেরোর ক্ষেত্রে ওইরকম না। জেরোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে সবগুলো অ্যাসেটকে অ্যাড করে আসতে হবে। একটা অ্যাসেটকে প্রপারলি রেকর্ড থেকে শুরু করে ডিসপোজাল পর্যন্ত যাইতে গেলে কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন। প্রথমত প্রয়োজন হচ্ছে কি, অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, ডেপ্রিসিয়েশনের নামে থাকতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকতে হবে, আর লস অর গেইন অন ডিসপোজাল থাকতে হবে। এই চারটা চার্ট অফ অ্যাকাউন্ট আমার প্রয়োজন আছে। তো আমি সর্বপ্রথম প্রত্যেকটা অ্যাসেট আগে আমি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে ফেলবো। আর জেরোর ক্ষেত্রে আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে সবগুলা অ্যাসেট আগে অ্যাড করে নিতে হবে, তারপর ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এটা হচ্ছে সিস্টেম। তো অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব, চার্ট অফ অ্যাকাউন্টস, সেখান থেকে অ্যাসেট প্যানেলে যাব, দেখি অ্যাসেটের জন্য কত অ্যাভেলেবেল তারা দিয়ে রাখছে আমাকে। 650 থেকে দিতে পারি। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্ট টাইপ কি হবে, ফিক্সড অ্যাসেট, 650, 650, নাম দিলাম হচ্ছে ট্রাক, ডেসক্রিপশনেও ট্রাক থাকবে, আর ট্যাক্সের ক্ষেত্রে আপাতত পক্ষে নো ভ্যাট দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এরপরে এটার অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন আমি ক্যালকুলেশন করব, এটা হবে ফিক্সড অ্যাসেটের আন্ডারে 651 দিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ট্রাক দিয়ে আমরা এটাকে সেভ করে দেব, নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম 651। এরপর আসেন বাকি দুইটা অ্যাসেট আমরা অ্যাড করব। এরপরে অ্যাসেটটা হচ্ছে আমার কি, ডেস্কটপ কম্পিউটার, 652, ডেস্কটপ কম্পিউটার দিলাম, ট্যাক্স হচ্ছে নো ভ্যাট দিয়ে সেভ করে দিলাম।
তার অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন আমি একটু দিব 653 দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম ডেস্কটপ কম্পিউটার, দিয়ে নোভেট দিয়ে সেভ করে দেব। এবার আরো একটা অ্যাসেট আছে, এয়ার কন্ডিশনার 654, ট্যাক্সেট বাই ডিফল্ট নো ভ্যাট দিব, দিয়ে সেভ করে দেব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এয়ার কন্ডিশনার, দিয়ে নোভেট দিয়ে সেভ করে দেব। তাহলে আমার অ্যাসেট রিলেটেড সকল কিছু ডান। এবার আমরা একটু চেক করব ডেপ্রিসিয়েশন নামে কোনো কিছু আছে কিনা। একটু এক্সপেন্সে চলে যাই, ডেপ্রিসিয়েশন না, এখানে লিখে সার্চ করি ডেপ্রিসিয়েশন, এই যে অলরেডি আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আমার অ্যাকাউন্ট আছে। এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি বলেন? ডিসপোজালের জন্য আরেকটা কি অ্যাকাউন্ট লাগে? লস অর গেইন অন ডিসপোজাল। এটা ইনকামের আন্ডারে করতে পারি, এক্সপেন্সের আন্ডারে করতে পারি। তো আপাতত পক্ষে আমরা ইনকামের আন্ডারে করব। এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে আদার ইনকাম 250, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ওকে, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা, ট্যাক্স রেট নো ভ্যাট দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার সবকিছু মোটামুটি ডান। এবার আসেন আমরা ফিক্সড অ্যাসেটের কাজগুলো কোথা থেকে করব। জেরোতে আমার একটা ডেডিকেটেড ফিচার অ্যাভেলেবেল তারা রাখছে, সেটা অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা চলে যাব ফিক্সড অ্যাসেটে। অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা ফিক্সড অ্যাসেটে চলে যাব। এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিন। এখন সর্বপ্রথম আপনাকে বলবে স্টার্ট ডেট সেট করার জন্য। এখন আপনার কাছে আমি এই ফাইলটা দিলাম, এখন আপনি বলেন আমার স্টার্টিং ডেট কত হওয়া উচিত? আমার স্টার্টিং ডেটটা কত হওয়া উচিত বলেন? ফিক্সড অ্যাসেটের প্যানেলে তারা কি বলছে? স্টার্ট ডেট দেওয়ার জন্য না? এখন এখানে আপনার কাছে এই ফাইল আছে, এই ফাইলের মধ্যে স্টার্ট ডেট কত হওয়া উচিত? হ্যাঁ, এখান থেকে তো বললেন, সমস্যা কি? ডেট অফ পারচেজ মানে কত সাল, সালটা কত হবে? কি দেওয়া আছে? 21-22 কই দেখেন সুলতান ভাই? 21-22 দেওয়া আছে। একটা হইতেছে এপ্রিল 1, 2021, একটা হইতেছে এপ্রিল 1, 2015, একটা এপ্রিল 1, 2020। কোন ডেট দিব? না, অ্যাসেটের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একেবারে সব থেকে পুরাতন যে ডেট থাকবে সে ডেট দিতে হবে। কারণ ওই ডেট না দিলে, তাহলে ধরেন আপনি 2024 দিলেন, তাহলে আপনার অ্যাসেট অ্যাড করে কোনো লাভ আছে? কোন তো ডেপ্রিসিয়েশন হবে না। ওটা তো ডিসপোজালের জন্য, আমাকে তো ডেট সেট করতে হবে প্রথমত। তো ডেট যদি আমি সব থেকে পুরাতন ডেট না সেট করে যদি একদম আপডেট ডেট দিয়ে বসে থাকে, তাহলে কি হবে? আমার পুরাতন যে অ্যাসেটের যে অবচয়গুলো সেগুলো তার ক্যালকুলেশন হবে না। তো আপনার পুরো ফাইলের, ক্লায়েন্টের পুরো ফাইলে দেখবেন সব থেকে যে পুরাতন ডেট আছে সেই ডেট অনুযায়ী সেট করতে হবে। তাহলে এখানে ডেট আছে এপ্রিল 1 তারিখ 2015 সাল। তো আমরা এখানে স্টার্ট ডেটে চলে যাই। স্টার্ট ডেটে দেখেন 15 কি পাচ্ছি? হ্যাঁ, স্ক্রল করলেও আসতেছে না। কেন আসতেছে না? আমরা কনভার্সন ডেট দিয়ে আসিনি। আমাদেরকে এখন বলে আসতে হবে আমার কনভার্সন ব্যালেন্সের ডেট
আমার 15 সাল থেকে শুরু, তাহলেই আমি 15 সালের ইনফরমেশন থেকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো 15 কনভার্সনে কোথায় আছে? সেটিংস এ চলে যাব, তাই না? ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস এ চলে যাব। কনভার্সন ব্যালেন্স কই আছে? কনভার্সন, এই যে কনভার্সন ব্যালেন্স, এখান থেকে আমরা ডেটটা সেট করে আসবো। বি কেয়ারফুল, ডেট সেট করার আগ পর্যন্ত যদি একবার ডেট সেট করে দেন, পরবর্তীতে আগের কোনো ইনফরমেশন পাবেন না। এটা এপ্রিল মাসের 2014 তারিখ, সরি 2015 সাল। হ্যাঁ, দিয়ে এটা আমি সেভ করে দেবো। তাহলে 2015 সালে আগে যা ইনফরমেশন থাকবে সব ইরেজ হয়ে যাবে। আপনার 15 সাল থেকে স্টার্ট হবে। এখন আসেন আমি আবার ফিক্সড অ্যাসেটে চলে আসি। এখন আমি স্টার্ট ডেট সেট করতে চাই। দেখেন এই যে এখন আসে, হ্যাঁ, কনভার্সন ডেট বলার কারণে আসছে, না হলে আসতো না। এপ্রিল 1, 2015 দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এই যে এখন আপনার জন্য প্যানেল ওপেন হয়ে গেছে, ড্রাফট, রেজিস্টার্ড, সোল্ড, ডিসপোজ। তো সর্বপ্রথম আগে আপনাকে সবগুলো অ্যাসেট রেকর্ড করতে হবে। কুইক বুকস যেরকম আলাদা আলাদা করতে পারছি, এখানে পসিবল না। এখানে সব অ্যাসেট আগে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে চলে যাব নিউ অ্যাসেট। নিউ অ্যাসেটে যাব, প্রথম অ্যাসেটটাকে আমি অ্যাড করব। আসেন শুরু থেকে অ্যাড করি, সমস্যা নাই। ডেস্কটপ কম্পিউটার, অ্যাসেট নাম্বার হবে 1। এটার পারচেজ ডেট কবে? 2021 সাল, এপ্রিলের 1 তারিখ। 2021 সালের এপ্রিলের 1 তারিখ। পারচেজ প্রাইস কত আছে? 12,000। অ্যাসেট টাইপ, দেখেন এখানে প্লাস নিউ অ্যাসেট টাইপে ক্লিক করতে হবে। অ্যাসেট টাইপ ডেস্কটপ কম্পিউটার, এই যে দেখেন অ্যাসেট অ্যাকাউন্ট বলছে না প্রথমে, হ্যাঁ, ডেস্কটপ কম্পিউটার কত? 652। ডেস্কটপ কম্পিউটারের অ্যাকোমোডেড কত? 653। তারপরে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 416। এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে এগুলো যদি আমি ক্রিয়েট না করে আসতাম, আমাকে গিয়ে আবার আসতে হতো, এই জন্য আগে করে আসছি। তারপর ডেপ্রিসিয়েশন মেথড, অনেক মেথড আছে, আপনাদের এই ফাইলটা স্টেট লাইন মেথডে। আর এভারেজিং মেথড দিব অ্যাকচুয়াল ডেজ, ডেজ হিসাব করে হবে। এখন ডেপ্রিসিয়েশনের দুইটা ওয়ে থাকে, একটা রেট দেওয়া থাকে, একটা লাইফ দেওয়া থাকে। আমাদের এখানে দেওয়া আছে লাইফ 12 বছর। ডেট, রেট থাকলে রেট দিয়ে দিবেন, ঠিকঠাক মতো দেখে তারপরে সেভ করবেন। ওকে, তারপরে আসেন ওয়ারেন্টি এক্সপায়ারি নাই, এগুলো কোনো কিছুই নাই, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। রেসিডুয়াল ভ্যালু মানে ভগ্নাংশের মূল্য যদি কিছু না থাকে তাহলে 0 দিয়ে রাখবেন সেফটির জন্য। ঠিক আছে, তাহলে জাস্ট রেজিস্টার করে দিবেন। আপলোডও করা যায়, এই যে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে একসাথে অনেক অ্যাসেট ইম্পোর্ট করতে পারবেন। ট্রাই করে দেখবেন। এরপর আসেন নেক্সট অ্যাসেটে আমরা চলে যাব, ট্রাক। আমার অ্যাসেট নাম্বার হবে 2, 15 সালের এপ্রিলের 1 তারিখ। ওকে, পারচেজ প্রাইস কত হবে? 20,000। ওকে, এবার অ্যাসেট টাইপে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিউ অ্যাসেট টাইপ, সেখানে অ্যাসেটের নামটা দিব, তারপর অ্যাসেট অ্যাকাউন্টের নামটা দিব 650 অ্যাকুমুলেটেড 651। তার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে 416। মানে কোথায় কোথায় যাবে সেই জিনিসটা আপনি বলে দিচ্ছেন তাকে। ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন, অ্যাভারেজিং মেথড অ্যাকচুয়াল ডেজ, তাহলে প্রকৃত দিনের বের হবে। আর তার লাইফ দেওয়া আছে 20 বছর, ইফেক্টিভ লাইফ 20 ইয়ার্স। দিয়ে এটাকে সেভ করে দেব। সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট রেসিডুয়াল ভ্যালু না থাকলে 0, আর থাকলে দিয়ে দিবেন। তাহলে আমার অ্যাসেট দুইটা রেজিস্টার করা ডান। এরপর আসেন পরের অ্যাসেটটাতে আমরা যাব, এয়ার কন্ডিশনার। 2020 সাল, 7,000। অ্যাসেট টাইপ, নিউ অ্যাসেট টাইপে ক্লিক করব। অ্যাসেট টাইপ, অ্যাসেটের নাম 654, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 655, তারপরে ডেপ্রিসিয়েশন 416। ওকে, ডেপ্রিসিয়েশন মেথড স্টেট লাইন, অ্যাভারেজিং মেথড অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ দেওয়া আছে হচ্ছে 14 বছর। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। সবকিছু ঠিক আছে, রেসিডুয়াল ভ্যালু কিছু নাই, 0। হ্যাঁ,
বুঝি নাই। কস্ট লিমিট যদি দিয়ে দেওয়া থাকে যে সর্বোচ্চ কত কস্টিং ইয়া হবে সেটা আর কি বলে দিতে পারে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এখন আমার সব অ্যাসেট হওয়ার পরে, প্রত্যেকটা অ্যাসেট অ্যাড হওয়ার পরে তারপরে যাবেন ডেপ্রিসিয়েশন রান করতে, কারণ জেরো সিস্টেমটা এরকম, সে সবারটা একসাথে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে। দেখেন কেমন, আমি এখন এই যে ডান পাশে নিউ অ্যাসেটের পাশে বা বাম পাশে আমি যদি রান ডেপ্রিসিয়েশনে চলে যাই, তো রান ডেপ্রিসিয়েশন যাওয়ার পরে দেখেন এই যে এপ্রিল 1 2015 থেকে লক হয়ে আছে না, এখন টু, এখন আপনি প্রতি মাসে বের করতে পারবেন। ঠিক আছে, এই যে এপ্রিল, 30 এপ্রিল, 31 মে, 30 জুন, প্রতি এক মাস করেও বের করতে পারবেন, বা আপনার যে কয়দিনের প্রয়োজন সেই হিসাব করে। এখন আমি 1 বছর করেই ধরি, আমার কাজের সুবিধার্থে 1 মাস করে করলাম না, 1 বছর, তাই না? এপ্রিল থেকে মার্চের 31, 1 বছর। ওই সময় ডেপ্রিসিয়েশন একটাই ছিল, ট্রাক। তার দেখেন ক্যালকুলেশন করে আসে 1000 টাকা। কোথা থেকে? আপনি তার প্রপার ইনফরমেশন দিয়ে আসছেন, দিয়ে কনফার্ম করে দেবেন। হ্যাঁ, তারপরে দেখেন আবার ডেপ্রিসিয়েশনে চলে যাব। এই যে দেখেন এবার 16টা কি লক হয়ে গেছে না? এবার টু ডেট দিব, যেহেতু 1 বছর করে করতেছি, 17তে নিলাম, কনফার্ম দিব, এই যে 1000, যেহেতু স্টেট লাইন মেথড প্রতি বছরের সমান থাকবে। আবার রান ডেপ্রিসিয়েশন চলে যাব, আবার 1 বছরে নিব, 18 সাল, কনফার্ম। ওই সময় যা যা অ্যাসেট থাকবে তার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন সে করে নিবে অটোমেটিক্যালি। 2019, কনফার্ম। তারপর রান ডেপ্রিসিয়েশনে চলে যাব, 2020, কনফার্ম। এখন পর্যন্ত কোনো অ্যাসেট নেই। দেখেন এই রেজিস্টারে যদি যাই, এই যে দেখেন চেঞ্জেস হচ্ছে, পারচেজ প্রাইস, বুক ভ্যালু, গুলা কি আস্তে আস্তে কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? ট্রাকেরটা ছিল, এই যে ট্রাকেরটা ক্যালকুলেশন হচ্ছে 20,000 ছিল, এখন কততে এসে নামছে? 15তে। এগুলো চেঞ্জ হবে। আমরা ডেপ্রিসিয়েশন হিসাব করি, দেখেন এই যে দেখছেন 2021 পর্যন্ত নিয়ে, তাহলে এখন কটা অ্যাসেট আসছে? দুইটা অ্যাসেট। ওই সময়ের মধ্যে ছিল কটা? দুইটা অ্যাসেট ছিল। একটার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন 500, একটার কত? 1000। দিয়ে আমি এটাকে কনফার্ম করব। তারপর আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। এই যে দেখেন এখন 3টা চলে আসছে না? 3টা আসছে না ওই সময়ের? 3টা। ওকে, আমি ডিসপোজাল করব, একটা আমি ডিসপোজাল করে দেখাবো, আপনারা বাকিগুলো ডিসপোজাল করবেন। ঠিক আছে, 23 সালের অক্টোবরের 1 তারিখ না? ওকে, খেয়াল রাখতে হবে। আবার ডেপ্রিসিয়েশনে চলে যাব, 23 সালের মার্চ পর্যন্ত আমি হিসাব করলাম। আবার ডেপ্রিসিয়েশনে যাব, এবার কি অক্টোবরের 1 তারিখ নাকি নভেম্বরের 1 তারিখ? 10 না? 10 বলে কত হয়? অক্টোবরের 1 তারিখ, তার মানে সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত, তাই না? সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এই যে দেখেন আপডেট ডেপ্রিসিয়েশন করছি সোহাগ ভাই, বুঝছেন? এই যে রেজিস্টারে চলে যান, এখন দেখেন ডেস্কটপ কম্পিউটারের পারচেজ প্রাইস 12,000, এখন তার বুক ভ্যালু 9,500। এয়ার কন্ডিশনে ছিল পারচেজের 7,000, এখন তার বুক ভ্যালু 5,250। ট্রাকের ছিল 20,000, তার 11,500। আপনি যে কোনো একটা অ্যাসেট ওপেন করেন, ওপেন করলেই তার পুরো হিস্ট্রি আপনি দেখতে পাবেন, এই যে কস্ট, ভ্যালু, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন, এই যে ফাইল, তার ডিটেইলস, এই যে দেখেন। আপনি এই যে দেখেন নিচে ক্লিক করেন, এই যে কতগুলো জার্নাল দিছেন, ব্যাকএন্ডে কতগুলো জার্নাল হয়েছে, সবগুলো জার্নাল সে আপনার এখানে তৈরি করে দিচ্ছে। এই যে এখানে জার্নালে ক্লিক করলেই জার্নাল দেখতে পাবেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে, আমি এবার চলে যাব, আমি যে কোনো একটাকে ডিসপোজাল করব। ধরেন ট্রাকটাকে ডিসপোজাল করে, হ্যাঁ, ট্রাকের ভ্যালু কত? 8,000 না? এখন আছে কত? 11,500, রাইট? এখন আমি ট্রাকটা ওপেন করব। ওপেন করলে ডান পাশে দেখেন খুব সুন্দরভাবে ডিসপোজের অপশন দিছে না? ডিসপোজে ক্লিক করব। কয় তারিখে? অক্টোবর 1 তারিখ, কত? 2023 সাল, তাই না? সেল প্রসিড মানে কত টাকা দিয়ে আমি ডিসপোজাল করতেছি বা সেল করতেছি, কত? 8,000। এবার আসেন সেল প্রসিড অ্যাকাউন্ট। নরমালি এই 8,000 টাকা আমার কোথায় আসার কথা বলেন তো? ব্যাংকে আসার কথা, তাই না? কিন্তু আনফরচুনেটলি শুভঙ্করের ফাঁকি এখানে কোনো ব্যাংক খুঁজে পাবেন না। দেখেন আমি এখানে স্ক্রল করি, আপনারা ব্যাংক পান, এই যে অ্যাসেটে দেখেন, আমি একটা একটা করে স্ক্রল করি, আপনারা দেখেন কোনো ব্যাংক আছে কিনা। আছে?
তাহলে এখন এখানে কি করবেন, এখানে আপনাকে একটা হোল্ডিং অ্যাকাউন্ট বানাইতে হবে, মানে টাকাটা হোল্ড করে এক জায়গায় রাখতে হবে, রেখে তারপর ওইখান থেকে আবার রিসিভ মানি দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আমি আপাতত পক্ষে যে কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করবো, এই যে লস অর গেইনে যেটা আছে সেটা আমি হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন, লস অর গেইন অন ডিসপোজাল। এখন এখানে অনেক মেন্টরকে দেখি যে তারা এই জায়গাটা স্কিপ করে যায়, নো ডেপ্রিসিয়েশন দিলে কি করা লাগে না, ডেট দেওয়া লাগে না। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অল ডেপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং, মানে আপনার জার্নালে হওয়ার আগ পর্যন্ত সব ধরনের ডেপ্রিসিয়েশন যাতে হয়। ঠিক আছে? 2023 অক্টোবরের 1 তারিখ পর্যন্ত শো সামারি। দেখেন এই ডেটটা দেওয়ার মানে হচ্ছে আমার ওই একদিনের অপচয় কত হয়েছে সেটা বের করা। দেখেন কস্ট, এখানে দেখেন কি সুন্দর তারা সামারি করে দিছে। আপনার ওই অ্যাসেটের কস্টিং প্রাইস ছিল 20,000, তার বর্তমানে কারেন্ট ডেপ্রিসিয়েশন আছে 8,500। কোন তারিখ পর্যন্ত? অক্টোবর 1, 2023 তারিখ, মানে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত। ডেপ্রিসিয়েশন টু বি পোস্টেড, 1 তারিখে যদি আমি ডেপ্রিসিয়েশনটা ধরি তাহলে আমার ওই তারিখে আমার ডেপ্রিসিয়েশন হবে 2.73। ঠিক আছে? আর সেল করতেছি কত? 8,000। তাহলে আমার এক্স্যাক্টলি লস কত আসতেছে? 3,497। এটা হচ্ছে আমার কি লস, প্রকৃতপক্ষে লস। এখন আমি জার্নালে যাবো, এই যে দেখেন রিভিউ জার্নাল। জার্নালে গেলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, এই যে দেখেন, দেখছেন? আমি জার্নালটা আপনাদেরকে যদি দেখাই, ট্রাক, এটা হচ্ছে অ্যাসেট, ডিসপোজাল করলে অ্যাসেট ক্রেডিট হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে সম্পূর্ণ টাকা দিয়ে, যাতে কি আর ওইটা নামে কোনো অস্তিত্ব না থাকে। এই যে 8,000, এই 8,000 টাকা কিসের টাকা ভাই বলেন তো? রাইট, এটা হচ্ছে আমি হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি, এই যে উপরে লেখাও আছে সেল প্রাইস 8,000। আর এক্স্যাক্টলি আমার লস তো হইতেছে, এই যে এটা লস না? হ্যাঁ, এটা হচ্ছে কি আমার প্রকৃতপক্ষে লস। তো এই দুইটা জায়গায় কনফিউশন হওয়া যাবে না। আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, করেন আপনি, সমস্যা নেই, আমি তো বলছি। হ্যাঁ, ভাই দিন শেষে আপনাকে টাকা নিতেই হবে, ব্যাংকে নিতেই হবে। কারণ আপনি হোল্ডিং তো সাময়িক সময়ের জন্য করতেছে, তাই না? তো এটা নিয়ে আসলে মাথা ব্যথার কিছু না। তো এটা আমি 250 দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পোস্টিং করে দেবো এক্স্যাক্টলি লস। এই যে দেখেন এখন রেজিস্টারে কটা? 2টা, আর ডিসপোজালে কটা? একটা চলে গেছে, তাই না? আবার ক্লিক করলে তার জার্নাল দেখতে পাবেন। এখন আসেন আমি একটু রিপোর্ট সেকশনে চলে যাব, অল রিপোর্টে। সেখান থেকে আমাকে দেখতে হবে যে আমার কত টাকা লস অর গেইন অন ডিসপোজালে ঢুকে গেছে, তাই না? অ্যাকাউন্ট ট্রানজেকশনস, এখানে আমি অ্যাকাউন্টের নাম্বারটা দেব 250, দিয়ে আমি এটাকে আপডেট দিব। ডেটটাও দিতে হবে, এপ্রিল 2015, 1 তারিখ। এই যে দেখেন এখন দুইটা অ্যামাউন্ট, একটা 8,000, একটা কত 11,000, সরি, একটা 8,000, একটা কত 3,497, তাই না? 3,497, এটাই তো আমার লস হয়েছিল। আর এই 8,000 টাকা তাহলে এখন আমি কি করব? রিসিভ মানি দিয়ে ব্যাংকে নিয়ে চলে যাব। বুঝাইতে পারছি কথা? আপনি যে ধরনের অ্যাকাউন্টই ব্যবহার করেন না কেন, হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে আপনাকে রিসিভ মানি দিয়ে এটাকে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ব্যাংকে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা। তো আমি চলে যাব আমার প্লাস নিউর আন্ডারে রিসিভ মানি দিয়ে চলে যাব। কোন ব্যাংকে টাকাটা নিব? ধরলাম আরবিএস ব্যাংকে টাকা নিয়ে আসলাম। নেক্সট অপশনে চলে যাব, এইখান থেকে কে নিয়ে আসতেছে? ধরেন মালিক নিয়ে আসলো, মালিক দিল। আর এটা ডেটটা দিবেন অক্টোবর 2023, তাই না? 1 তারিখে তো আমি ডিসপোজাল করছি, হইতে পারে 3-4 দিন পরেও টাকা দিতে পারে, ধরুন 10 তারিখে। আমি এখানে লিখে দিলাম নোট, নোটটা লিখে দিব যে লস অন ডিসপোজাল
সেলস প্রসিড অ্যামাউন্ট, ঠিক আছে। কোয়ান্টিটি হবে কত? 8,000, সরি কোয়ান্টিটি 1 আর ইউনিট প্রাইস হবে হচ্ছে 8,000 না। আর এটা চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা হবে? ওই যে যেটাতে রাখছিলাম লস অর গেইন অন ডিসপোজাল, সেটা দিয়ে নো ভ্যাট দিয়ে দিব। তাহলে আমি এটাকে সেভ করে দিলাম। পোস্টিং দেওয়ার পরে আপনি এবার আরেকবার একটু ওই যে রিপোর্ট সেকশনে এসে আপডেট দেন, দেখেন। আর এখন আর ব্যালেন্স কিন্তু কি ওই 8,000 দেখাবে না, এখন আর কত দেখাবে? 3,497 দেখাবে। কারণ কি, ওই যে 8,000 টাকা দেখছেন, এই যে রিসিভ মানি দিয়ে ক্রেডিট হয়ে গেছে, মানে এখান থেকে বের হয়ে গেছে। তাহলে আমি কি বুঝাইতে পারছি ডিসপোজালের হিসাবটা, ডিসপোজাল কিভাবে করতে হয়? আপনাদের ফাইল থেকে আমি যদি পুরো জিনিসটাকে সামারি করি, প্রথমে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে আসতে হবে, অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল নামে। এরপরে সবগুলো অ্যাসেটকে পর্যায়ক্রমে সঠিকভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে গিয়ে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে যাবেন। ডেপ্রিসিয়েশন হিসাব করা শেষ, যখন ডিসপোজাল করতে যাবেন, ডিসপোজাল করার সময় আপনার সেল প্রসিডের যে অ্যামাউন্টটা, সেটাকে একটা যে কোনো একটা হোল্ডিং অ্যাকাউন্টে রাখতে পারেন। রেখে তার পরবর্তীতে অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে রিসিভ মানি দিয়ে সেটাকে সরায় নিতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার অনেক সময় আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন, আমরা অ্যাকাউন্টিং এর আন্ডারে আবার ফিক্সড অ্যাসেটে চলে যাই। এটারও অপশন আছে। ধরেন রেজিস্টার অ্যাসেটে চলে গেলাম, এই যে রান ডেপ্রিসিয়েশনে চলে যাব। যাওয়ার পরে ডান পাশের কর্নারে একটা অপশন দেখছেন হয়তো বা, এই যে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন, রোল ব্যাক মানে রোল স্টাইলে ফিরে আসা। এখানে তারা বলছে রোল ব্যাক টু, ইফ ইউ কন্টিনিউ দ্য ফলোইং উইল হ্যাপেন, অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড উইল বি রিভার্সড। মানে আপনি যত অবচয় ধরছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। এখানে ধরেন আপনি সেট যে কোনো একটা ডেট সেট করে দিলেন, সেই ডেট পর্যন্ত কি হবে? সবগুলো ডেপ্রিসিয়েশন ক্যান্সেল হয়ে যাবে। বুঝাতে পারছি তো? এই জন্য কতটা সাবধানতার সাথে করতে হবে, ওই সময় যত অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে সব ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর বলছে এনি রেজিস্টার অ্যাসেট উইল রিমেইন রেজিস্টার, ডিসপোজাল অ্যাসেট ডিসপোজালে থাকবে, ডিলেটেড অ্যাসেট ডিলেটেই থাকবে। কথা বুঝাইতে পারছি? আপনি এই ডেটটা দেওয়া মানে হচ্ছে, ধরেন আমি দিলাম হচ্ছে কত, ডিসেম্বর 2016, তাহলে এটাকে যখন আমি জাস্ট ক্লিক করব, ডিসেম্বর 16 পর্যন্ত যা আসবে, মানে আর কি অবচয় যতগুলো অ্যাসেট থাকবে সবগুলো অ্যাসেটে টোটালটা ক্যান্সেল হয়ে যাবে। 3টা অ্যাসেট থাকলে 3টা, 7টা থাকলে 7টা, 2টা থাকলে 2টা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ ডিসপোজাল নিয়ে আর এখানে তো কোনো ইয়ে নেই, ডিসপোজাল রেজিস্টার ডিলিট নিয়ে এগুলো নিয়ে কোনো ইম্প্যাক্ট করবে না। এটা হচ্ছে রোল ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে সুবিধাও দিছে, আবার একটু অসুবিধাও দিয়ে রাখছে। ওকে, এরপর আসেন, আমাদের আর লাস্ট দুইটা টপিক আছে। একটা হচ্ছে রেকর্ড ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট, একটা হচ্ছে ট্রান্সফার মানি। রেকর্ড ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট জিনিসটা কি? ওভার পেমেন্ট বলতে কি বোঝান আর প্রি পেমেন্ট বলতে কি বোঝান? এটা এই অপশনটা কোথাও খুঁজে পাইছিলেন? একটু বলেন তো কেউ। ওভার পেমেন্ট আর প্রি পেমেন্ট কোথাও? জেরো তো মোটামুটি ক্লাস করছেন আপনারা, তাই না? বলেন কোথায় থাকতে পারে, কোথায় থাকার পসিবিলিটি আছে? অ্যাসেটের মধ্যে। হুম, অপশনটা কোথায় আছে আমি সেটা বলতেছি, অপশনটা কোথায় আছে? এক্সপ্লেনেশন তো পরে যাবো, এই যে অ্যাসেটে তো আসলাম, এখানে অ্যাসেট প্যানেলে তো কোনো কিছুই পাচ্ছি না। চিন্তা করেন একটু, দেখি আপনাদের কাছ থেকে। তো ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট এই দুইটা অপশন আপনারা হয়তোবা খেয়াল করেননি, বা খেয়াল করা হয়তোবা গুরুত্ব দেন নাই। এটা দুই জায়গায় আছে, একটা স্পেন্ড মানির মধ্যে আছে আর একটা রিসিভ মানির মধ্যে আছে, দুইটা একই জায়গায় আছে। দেখেন, ধরেন আমি প্রথমে স্পেন্ড মানিটা বুঝাই। ধরেন যে কোনো ব্যাংক সিলেক্ট করলাম, যে কোনো ব্যাংক, এনি ওয়ান সিলেক্ট করে আমি নেক্সট অপশনে চলে যাব। যাওয়ার পরে এই যে উপরে দেখেন, এখানে একটা কি অপশন আছে না? হ্যাঁ, এখানে কি দেখতেছেন? স্পেন্ড অ্যাজ,
স্পেন্ট অ্যাজ, তারপরে কি ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। আমরা নর্মালি কি ডিরেক্ট পেমেন্টই করি, তাই না? সরাসরি পেমেন্ট করে দেওয়া। এখন এখানে আরো দুটা পেমেন্ট আছে, একটা প্রি পেমেন্ট, একটা ওভার পেমেন্ট। এখন প্রি পেমেন্ট মানে কি, আপনি আগে থেকে কাউকে টাকা পরিশোধ করে দিচ্ছেন। আর ওভার পেমেন্ট মানে সে আপনার কাছ থেকে পাইতে হচ্ছে 100 টাকা, আপনি তাকে 200 টাকা পে করে দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। তারপরে এটা তো গেল স্পেন্ড মানির ক্ষেত্রে। এখন রিসিভ মানির ক্ষেত্রেও কি সেম। ধরেন আমি যে কোনো একটা ব্যাংক, অন্য একটা ব্যাংক নিলাম, সব ক্ষেত্রে সেম জায়গায়। এই যে দেখেন ডিরেক্ট পেমেন্টের এখানে ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। তো প্রি পেমেন্ট কখন হয়, যখন টাকা পাওয়ার কথা আপনার পরে, সেটা আপনি আগে পেয়ে গেছেন, আনআর্নড রেভিনিউ যেটা আমরা চিনি, তাই না? আরেকটা ওভার পেমেন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত টাকা আমি পেয়ে গেছি, পাওয়ার কথা যা তার থেকে বেশি টাকা আমি পাইছি। এখন তিনটার ক্ষেত্রে কিন্তু তিন রকম। এই দেখেন প্রি পেমেন্টের ক্ষেত্রে কলাম একরকম, তারপরে হচ্ছে ওভার পেমেন্টের ক্ষেত্রে একরকম। আপনারা সবাই চ্যাট জিপিটিতে যাবেন বা বিভিন্ন জায়গা থেকে গিয়ে তিনটার জন্য তিন রকমের ট্রানজেকশন আপনারা বের করবেন। ঠিক আছে, সমস্যা নেই, গুগল থেকে বের করেন, যে কোনো জায়গাতে বের করেন, নিজের আইডিয়া থেকে বের করেন। তারপর আমি চাই যে আপনারা এই তিনটার জন্য আলাদা আলাদা বের করে অ্যাসাইনমেন্টে সাবমিট করেন। এখানে তিনটা, স্পেন্ড মানিরও তিনটা, রাইট? তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি এখন কোন সময় কোনটা ঘটবে, সেটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। আর যদি কিছু বলা না থাকে, একেবারে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই আপনাকে করতে হবে, সেটা ডিরেক্ট পেমেন্ট। ঠিক আছে, ওকে। তারপরে আসেন হচ্ছে ট্রান্সফার মানি। ট্রান্সফার মানিটা আমরা কই পাবো বলেন তো? ট্রান্সফার মানি কোথায় আছে? ট্রান্সফার মানি বলেন। না, এখানে রাখবো না, আমি এখানে মাউসটা রাখবো, নাহলে আবার পরে বলবেন যে ভাই দেখাই দিছে। বলেন ট্রান্সফার মানি কোথায় আছে? ট্রান্সফার মানি, হ্যাঁ এটাই মানে, বাট অপশনটা কোথায়? আমি প্রথম দিনই বলে দিছিলাম, জেরোতে প্রবলেম একটাই, অপশন গুলোকে মনে রাখাটা হইতেছে একটা প্যাথেটিক ব্যাপার। ঠিক আছে, এছাড়া আর অন্য কোনো কিছু না। বলেন কোথায় আছে? পাইলাম না তোরে ভাই, সেন্ড মানি রিসিভ মানিতে গিয়ে কি আমরা ওই কাজটা পাইছি? ট্রান্সফার কোনোদিনও সেন্ড মানি রিসিভ মানিতে থাকে? প্লাস নিউর আন্ডারে এখানে দেখেন এই যে ট্রান্সফার মানি বলা আছে না? অপশন গুলো তো দেখেন না একটু মনোযোগ দিয়ে বাসায়। এখন ধরেন আমি চাচ্ছি আমার আরবিএস ব্যাংক থেকে, আমি আগে একটু আমার ব্যাংকের ইয়েটা চেক করে আসি, কোন ব্যাংকে কত টাকা আছে, তাই না? অ্যাসেটে চলে যাব, ওকে। এখানে আছে মেট্রো ব্যাংক থেকে, আমি চাচ্ছি মেট্রো ব্যাংক থেকে আরবিএস ব্যাংকে ৮০,০০০ যে জিবিপি আছে সেটা ট্রান্সফার করার জন্য, মেট্রো থেকে আরবিএস ব্যাংক, তাই না? তো প্লাস নিউর আন্ডারে চলে যাব ট্রান্সফার মানিতে, মেট্রো ব্যাংক ফ্রম, যাবে কোথায়? আরবিএস ব্যাংকে। কয় তারিখে যাবে? ধরে নিলাম নভেম্বর ২০২৪-এ যাবে, ১ তারিখ, ৮০,০০০ জিবিপি। ওকে, ৮০,০০০ জিবিপি, চাইলে রেফারেন্স নাম্বার দিতে পারেন। একেবারে ট্রান্সফার কমপ্লিট। তাহলে আমার কোথায় যাবে? মেট্রো ব্যাংক থেকে কি কমে যাবে না? তাহলে এই যে মেট্রো ব্যাংকটাকে যদি আমি ওপেন করি, দেখেন কই, এই যে ব্যাংক ট্রান্সফার ৮০,০০০ স্পেন্ডে চলে গেছে না? আর আরবিএস ব্যাংকে এসে আমার কি সেটা জয়েন হবে, তাই তো? এই যে আরবিএস ব্যাংকে চলে আসি আমি, আরবিএস ব্যাংকে এই যে ট্রান্সফার রিসিপ্ট হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমাদের মোটামুটি যেটা দিলাম, তাহলে আপনাদের কাজ, আমি ফাইলে কিন্তু ইম্পোর্ট বিলেরটা দিই নাই, আপনারা ইম্পোর্ট বিল করবেন। তারপরে ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট সম্পর্কে যে কোনো একটা ট্রানজেকশন নিবেন, যে কোনো জায়গা থেকে, সেটা গুগল হোক বা বিভিন্ন চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই থেকে নিয়ে, সেটাকে আপনারা ট্রানজেকশনটা রেকর্ড করে আমাকে প্রপারলি দেখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা কাজ। আর বাকিগুলো আপনাদের ফোল্ডারের মধ্যেই দেওয়া আছে। ওকে, এই যে ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, রাইট?